You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৭তম গল্প পানি গোবরার ভুতুড়ে ঘটনা। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৭তম গল্প পানি গোবরার ভুতুড়ে ঘটনা। তোদের কখনো বলিনি, একবার আমার লেখালেখি করার স্বাদ হয়েছিল। বলো কি? হ্যাঁ, আসলে জীবনে এই যে হরেক রকম অভিজ্ঞতা হয়েছে, ভেবেছিলাম সেসবই একটা বইয়ের মতো করে লিখে ফেলব। তারপর যদি কখনো মন চায় তাহলে ছাপিয়ে ফেলব। কদিন পরেই দোল পূর্ণিমা। পাড়ার কচিকাচার দল এর মধ্যেই নারকেল পাতা, সুপারি পাতা ইত্যাদি জোগাড় করতে শুরু করেছে। তবে আজ এই সন্ধ্যায় ওই ছোট ছোট বাচ্চাদের মন ভালো নেই, কারণ বিকেলের পর ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ফলে জমানো শুকনো পাতা আজ ভিজে চুপচুপে হবে। আমরাও ছোটবেলায় এই ন্যাড়াপোড়া করার জন্য কম দুষ্টুমি করিনি। চুপিসারে এ বাড়ি ও বাড়িতে ঢুকে পাতা জোগাড় করতাম। বেশিরভাগ সময়ে বাড়ির মালিক টের পেত না, তবে মাঝে মধ্যে বাড়িতে নালিশ এসে পৌঁছাতো। সেসব ছোটবেলার রঙিন স্মৃতি। কদিন পরে আবির মেখে আমাদের শরীর রঙিন হবে ঠিকই, কিন্তু সেই সময় আমাদের হৃদয়ে ছিল সত্যিকারের রঙিন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ফুরিয়ে গেলেও আমরা কজন এখনও প্রতিদিন কিছুক্ষণের জন্য হলেও সেই ছোটবেলার মতো অনুভব করি। এর সম্পূর্ণ কৃতিত্ব অবশ্য বিষ্টুদার। ছোটবেলায় ঠাকুমার কাছে বিছানায় শুয়ে যেমন গল্প শুনতাম, ঠিক একই রকম অনুভূতি হয় বিষ্টুদার সঙ্গে বসে গল্প শোনার সময়। আর আজ এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় হরিদার দোকানে বসে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে আমাদের সবার মন উসখুস করছিল একটা গল্প শোনার জন্য। অবশেষে যখন বিষ্টুদা কথা শুরু করলো, তখন মনে মনে আন্দাজ করলাম নিশ্চয়ই গুরুদেব কোনো ভুতুড়ে গল্প মনে মনে সাজিয়ে ফেলেছে। অতএব বেশি কথা না বলে চুপচাপ শুনলেই লাভ বেশি। কিন্তু লেখালেখি করা কি আর মুখের কথা? প্রথম কয়েকদিন নিজের বাড়িতে বসেই কয়েক কলম লেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মন বসে না। এইভাবে অধৈর্য হয়ে যখন সময় কাটছে, সেই সময় একদিন এক ভদ্রলোকের কাছে একটা বাড়ির সন্ধান পেলাম। মনে মনে ভাবলাম, চেনা জানা মানুষদের থেকে দূরে নিরিবিলিতে যদি কয়েকদিন কাটানো যায় তবে হয়তো শান্ত মাথায় লিখতে পারব। বাড়িটা পানি গোবরা নামক একটি জায়গায়। তবে শুধুমাত্র যে নিরিবিলিতে লেখার জন্য ওই বাড়ি আমায় আকর্ষণ করেছে এমনটা নয়। ভদ্রলোকের বয়ানে যেমনটা জেনেছি, তাতে বাড়িটার খুব একটা সুনাম নেই। থাকার জন্য ভাড়া দেওয়া হয় ঠিকই, তবে যারা ওখানে থাকে তারা সকলেই নাকি অলৌকিক সব কাণ্ড কারখানা প্রত্যক্ষ করে এবং এক দুদিনেই সে বাড়ি ছেড়ে পালায়। স্বাভাবিকভাবেই এই বিষয়টা আমায় বেশি আকর্ষণ করেছে। একবার যখন ইচ্ছা হয়েছে তখন অকারণে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। অতএব দিন দুই পরেই
রওনা হলাম বাড়িটার উদ্দেশ্যে। ওই ভদ্রলোকের মাধ্যমেই যোগাযোগ করা হলো। বাড়ির যে মালিক, সে আমার সঙ্গে রেল স্টেশনে দেখা করে চাবি দিয়ে যাবে। ফেরার পথে একটা নির্দিষ্ট দোকানে চাবি দিয়ে গেলেই হবে। ভাড়া অতি সামান্য। যখন ভদ্রলোক চাবি দেবে তখনই সম্পূর্ণ ভাড়া অগ্রিম মিটিয়ে দিতে হবে। যাই হোক, এইসব বর্ণনা বিস্তারিত না বললেও চলবে। বাড়িটার কাছাকাছি পৌঁছাতে বুঝলাম জায়গাটা একটু নিরিবিলি। আশেপাশে 200-300 মিটারের মধ্যে আর কোনো মানুষের বসবাস নেই। খান দুয়েক বাড়ি রয়েছে, তবে সেখানে মানুষ থাকে না। সেগুলো ঘাস, লতাপাতা, জঙ্গলে প্রায় ঢেকে রয়েছে। তবে আমি যে বাড়িতে পৌঁছেছি সে বাড়িটার অবস্থা খুবই সন্তোষজনক। বেশ বড় জমির উপরে ছোট ভিলা ধরনের বাড়ি। সামনে বেশ বড় খোলা জায়গা, দুপাশেও অনেকটা করে জায়গা রয়েছে। সাজানো গোছানো, যত্নে বেড়ে ওঠা গাছগাছালি নেই ঠিকই, তবে জায়গাটা বাগান করার জন্য একেবারে আদর্শ। তরতাজা দুর্বা ঘাসের চাদর মাটিকে ঢেকে রেখেছে। মাঝখানে একটা ইট বিছানো পথ রাস্তার ধার থেকে বাড়িটার সদর দরজায় পৌঁছেছে। আর সম্পূর্ণ জমিটার সীমানায় সারিবদ্ধভাবে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, যেন পরিখার মতো ঘিরে রেখেছে। আশপাশ থেকে কানে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ। পুরোটা দেখে সত্যি আমার মন ভালো হয়ে গেল। এ যেন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমন। একেবারে শান্ত, নিরিবিলি প্রকৃতির বুকে স্বর্গীয় এক আশ্রয়। ইট বিছানো পথ ধরে হেঁটে পৌঁছালাম বাড়িটার সদর দরজায়। বাড়িটা কয়েকদিন আগেই রং করা হয়েছে এমন নয়, তবে রঙের ঔজ্জ্বল্য এখনো রয়েছে। কাঠের সদর দরজায় আকাশি রং, দেওয়ালে হলুদ। দরজায় সামান্য মরিচা ধরা একখানা তালা ঝুলছে। তালাখানা খুলে ভিতরে ঢুকলাম। একখানা মাত্র ঘর, পাশাপাশি একটা খাওয়ার ঘর এবং তার লাগোয়া রান্নার জায়গা এবং স্নান ঘর। মোটামুটি সব রকম ব্যবস্থাই রয়েছে। কেরোসিনের একটা স্টোভ রয়েছে, বাসনপত্র রয়েছে। সমস্যা এটুকুই যে নিজেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে। তবে তাতে আমার বিশেষ সমস্যা নেই। কাজ করতে করতে সময়ও কেটে যাবে। রেল স্টেশনে নেমে পাশের বাজার থেকে মোটামুটি সব রকম প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। প্রথমেই সেই স্টোভে কেরোসিন ঢেলে পাত্র নিয়ে তাতে জল বসালাম। পিছনে একটা দরজা রয়েছে, দরজার ওপাশেই একটা চাপ কল। সেই কল থেকেই জল ভরে এনেছি। মোটামুটি এখানে বাস করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। জল ফুটলে একটা স্টিলের গেলাসে ব্ল্যাক কফি করলাম। মনটা বেশ ফুরফুরে লাগছে। মনে হচ্ছে এবার ঠিক আমি লিখতে পারব। বেলা তখন 11টা বাজে, তাই সবার আগে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা দরকার। বেশি সময় নষ্ট করতে চাই না। ভাত, ডাল আর আলু সিদ্ধ করলাম। 2 টুকরো মাছ এনেছিলাম। ঝোলের ঝামেলা না করে নুন, লঙ্কা, হলুদ মাখিয়ে ভেজে ফেললাম। ছোট্ট 1 কৌটো ঘিও এনেছি, অর্থাৎ উপাদেয় দুপুরের খাবার তৈরি। তারপর স্নান সেরে যখন খেতে বসলাম তখন বেলা 1:30 বাজে। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়ে সিগারেট টানতে টানতে
একটু ঘোরাঘুরি করলাম। বাড়ির ডান দিকে খোলা জায়গার মাঝে একখানা কুয়ো রয়েছে। কুয়োর ধার কংক্রিট দিয়ে বাঁধানো, উপরে দুচালা একটা ছোট্ট ছাউনি। দৃশ্যটা বেশ সুন্দর। কুয়োতে জল রয়েছে, তবে তা পরিষ্কার কিনা বলতে পারবো না। উপর থেকে দেখে কুচকুচে কালো মনে হলো। ও হ্যাঁ, ঘরে আর কি কি রয়েছে তা বলা হয়নি। শোয়ার ঘরে একটা ইংলিশ খাট রয়েছে, আর এক কোনায় একটা কাঠের টেবিল, তার সঙ্গে একটা চেয়ার আছে। এমনকি ওই ঘরে একটা দেওয়াল ঘড়িও রয়েছে। সিগারেটটা শেষ করে ঘরে ফিরে এসে সেই খাটে টান টান হয়ে শুয়ে পড়লাম। এক সপ্তাহ এখানেই থাকবো, তাই তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। বেশ একটা শান্তির অনুভূতিতে মন ভরে ছিল। ফলে একটু পরেই ঘুমে জড়িয়ে এলো চোখ। ঘুম যখন ভাঙল তখন 5টা বেজে গেছে। উঠে চোখ মুখ ধুয়ে চা করে নিয়ে ডায়েরি পেন নিয়ে টেবিলে বসলাম লেখার জন্য। কয়েক মিনিটের মধ্যেই 1 পৃষ্ঠা লেখা হয়ে গেল। পৃষ্ঠা উল্টিয়ে 3-4 লাইন লেখার পর আবার কেমন ভাবনার জড়তা অনুভব করলাম। যা লিখছি তা আমার জীবনের ঘটনা, অতএব কি ঘটেছিল তা নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে না। তবু গুছিয়ে ঠিক কিভাবে লিখব বুঝে উঠতে পারছি না। টেবিল ছেড়ে উঠে ঘরের ভিতরেই একটু হাঁটা চলা করলাম। হাঁটতে হাঁটতে আবার 2-1টা বাক্য মাথায় আসতে বসে লিখলাম। একরকম এইভাবেই সারা সন্ধ্যা কেটে গেল। মনে এলে কিছু লিখি, ভাবনা যখন থমকে যায় তখন উঠে অন্য কাজ করি। রাতে রান্না বান্নার ঝামেলা নেই, দুপুরেই একবারে বেশি করে করেছিলাম। রাতে তাতেই একরকম চলে যাবে। অতএব সময় কাটতে কাটতে যখন ঘড়ির কাঁটা রাত 10টায় পৌঁছালো, তখন উঠে গুছিয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ার আগে যখন টেবিলের সামনে কাঠের চেয়ারে বসে রয়েছি, ঠিক তখন কানে এলো আকাশে গুরু গুরু শব্দ। বিকেলের দিকে আকাশ সামান্য মেঘলা মনে হয়েছিল ঠিকই, কিন্তু সেই মেঘ যে বৃষ্টিতে পরিণত হবে তেমনটা আন্দাজ করিনি। একদিক দিয়ে ভালোই হলো, এমনিতেই আবহাওয়া মনোরম, আরও আরামদায়ক হয়ে উঠবে বৃষ্টি হলে। বেশ শান্তি ভরা অনুভূতি মনে নিয়ে সুইচ চেপে ঘরে জ্বলতে থাকা ফিলামেন্টের বৈদ্যুতিক আলোখানা নিভিয়ে শুয়ে পড়লাম। ততক্ষণে বাইরে অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। ঝরে পড়া বৃষ্টির এক টানা শব্দ ঘরের ভিতরেও আমার কানে এসে পৌঁছাচ্ছে। চুপচাপ শুয়ে থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়লাম। তখন গভীর রাত, আন্দাজ রাত 3টে হবে। ঘুম সামান্য আলগা হলো অস্বস্তিকর একটা অনুভূতিতে। ঘোরাচ্ছন্ন নিদ্রার ভাব কাটতে বাইরে বৃষ্টির শব্দ শুনতে পেলাম না। আমার বিছানা লাগোয়া একটা 2 পাল্লার কাঠের জানালা রয়েছে। চোখ মেলতে প্রথমেই দৃষ্টি গেল সেটার দিকে। সেটা বন্ধ, ঠিক যেমনটা শোয়ার সময় দেখেছিলাম তেমন। কিন্তু কেমন যেন একটা অস্বস্তিকর পরিস্থিতি
ঘরের মাঝে তৈরি হয়েছে। সব কিছু নিশ্চুপ, অথচ মনে হচ্ছে আমি যে ঘরে শুয়ে রয়েছি সে ঘরে অন্য কিছু একটা উপস্থিত হয়েছে। সে রাতে আমার যে অনুভূতি হয়েছিল তা ঠিক করে বোঝানো সম্ভব নয়। কোনো মানুষ যে ঘরে প্রবেশ করেছে তেমনটা নয়, অথচ কিছু একটা সজীব যেন আমার আশেপাশেই রয়েছে, আর তার উপস্থিতিতে ঘরের বাতাস কেমন যেন দমবন্ধকর হয়ে উঠেছে। অন্ধকারেই বিছানা ছেড়ে উঠে আন্দাজে গিয়ে বৈদ্যুতিক আলোর সুইচটায় চাপ দিলাম। জ্বলে উঠল আলোটা। এতক্ষণ অন্ধকারে থাকার পর হঠাৎ করে আলো জ্বলে ওঠায় চোখ ধাঁধিয়ে গেল। তবে পরক্ষণেই আলোটা বার কয়েক দপদপ করে নিভে গেল। এই অবসরে আমি ঘরের ভিতরে তাকিয়ে দেখেছি কোথাও কিছু নেই। এমন অদ্ভুত অনুভূতি যে এখানে হতে পারে সেই মানসিক প্রস্তুতি নিয়েই আমি এখানে এসেছিলাম। তাই একরকম বিষয়টাকে উপেক্ষা করে আবার বিছানায় উঠে শুয়ে পড়লাম। সে রাতে আর কিছুই ঘটেনি। সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে বের হলাম তখন বাইরের পরিবেশ আরো সতেজ মনে হলো। গত রাতের বৃষ্টিতে ভিজে আশেপাশের গাছপালা যেন আরো সবুজ মনে হচ্ছে। একটু পরে বাড়ি তালা বন্ধ করে স্টেশনের কাছে বাজারের দিকে চললাম। বাজারেই একটা দোকানে গরম কচুরি দিয়ে প্রাতরাশ সেরে যখন বাড়িতে ফিরলাম তখন সকাল 9টা বেজে গেছে। আসলে বাজারে একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসেছিলাম, তাই সামান্য দেরি হলো। তারপর বাড়ি ফিরে যথারীতি আগে রান্না বান্না সেরে ফেললাম। স্নান, খাওয়া দাওয়া এবং সামান্য বিশ্রাম নিয়ে বিকেল পর্যন্ত সময় কেটে গেল। তবে আজ একটু তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেলায় হাতে সময় পেয়েছিলাম। তাই খাওয়া দাওয়ার পরে আরো কিছুটা লেখালেখি করেছি। সন্ধ্যার সময়ও লিখতে লিখতেই কাটল। 8:30 নাগাদ উঠে পড়লাম টেবিল থেকে। আজ দুপুরে একবেলার রান্নাই করেছিলাম। রাতে ইচ্ছা ছিল রুটি খাওয়ার, সেজন্য উঠে ব্যবস্থা করতে লাগলাম। রান্নাঘরে যখন আমি রুটি বেলছি ঠিক সেই সময় শোয়ার ঘরের দিক থেকে একটা শব্দ আমার কানে এলো। মনে হলো ওই ঘরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। হাতে তখন আটা লেগে রয়েছে। সেই অবস্থাতেই গেলাম একবার, কিন্তু ঘরে পৌঁছে কিছুই নজরে পড়ল না। শুধুমাত্র যে শব্দটা এতক্ষণ কানে আসছিল তা বন্ধ হয়ে গেল। রান্নাঘরে ফিরে কাজ শেষ করে খাওয়া দাওয়ার পর যথারীতি শুয়ে পড়লাম। আজ বৃষ্টি নেই, একেবারে শান্ত সব কিছু। দেওয়াল ভেদ করে শুধুমাত্র মৃদু ঝিঁঝির ডাক কানে এসে পৌঁছাচ্ছে। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঠিক মাঝরাতে গত রাতের মতো একইভাবে ঘুম ভাঙল। একটা অস্বস্তিকর অনুভূতি, কোনো অদৃশ্য কিছু যে এ ঘরে উপস্থিত হয়েছে
তা আমি স্পষ্ট অনুভব করতে পারছি। তার সঙ্গে আজ নতুন একটা বিষয় যোগ হয়েছে। শীতল বাতাসের প্রবাহ আমার গায়ে এসে লাগছে, যেন মনে হচ্ছে একটা বিশাল বড় বরফের চাঙড়ের সামনে আমি শুয়ে রয়েছি। আরো একটা কিছু যেন কানে আসছে, খুব অস্পষ্ট, তবে মনে হলো কারো শ্বাস প্রশ্বাসের শব্দ। এই তীব্র অস্বস্তিকর অবস্থায় চোখ মেলতে প্রথমেই আমার দৃষ্টি গেল জানালার দিকে। আজ জানালাটা খোলা, কিন্তু শোয়ার সময় ওটা তো বন্ধ ছিল। আর ঠিক জানালার ওপাশে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে, কালো চাদর মুড়ি দেওয়া একটা অবয়ব। আকাশে ওই চাঁদের সামান্য আলো না থাকলে অন্ধকারে ওই অবয়ব হয়তো সম্পূর্ণ মিশে যেত। শুধু ওই চোখ দুখানা অন্ধকারেও স্পষ্ট হয়ে জল জল করত। এখন যেমন ওই দুখানা অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে রয়েছে। সে দৃষ্টি যে কতটা ভয়ঙ্কর না দেখলে অনুমান করা যায় না। চোখের মণির উপরে যেন পাতলা একটা সাদাটে আস্তরণ, প্রাণহীন মৃতদেহের মতো স্থির দৃষ্টি। আমি এক ঝটকায় উঠে বসে কম্পমান কণ্ঠস্বরে বললাম, "কে- কে- কে কে আপনি?" এ কথার কোনো উত্তর পেলাম না, তবে পরক্ষণেই কানে এলো এক বিকট পুরুষ কণ্ঠের অট্টহাসি। সে অট্টহাসি যেন বহু দূর থেকে ভেসে আসছে, এবং সেই সঙ্গে সেই কালো চাদর মুড়ি দেওয়া অদ্ভুত মূর্তি চোখের পলকে একরাশ অন্ধকার ধোঁয়াশায় পরিণত হয়ে ঝড়ের গতিতে ঘরে প্রবেশ করল। মুহূর্তের ব্যবধান, হঠাৎ করে যেন সব কিছু স্বাভাবিক হয়ে গেল। যে ঝিঁঝির দল এতক্ষণ বোবা হয়েছিল, তারা হঠাৎ করে সমস্বরে ডাকতে শুরু করল। আমি কয়েক মুহূর্ত পাথরের মতো স্থির হয়েছিলাম। তারপর হঠাৎ করেই সম্বিত ফিরতে ঝটপট কাঠের জানালাটা বন্ধ করলাম। ভালো করে ছিটকিনি আটকিয়ে পরীক্ষা করলাম জানালাটা। সেটাকে বেশ মজবুত বলেই মনে হলো। তারপর আবার শুয়ে পড়লাম। পরদিনও দিনের বেলায় একই রকম ভাবে কাটল। রাতে একইভাবে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়লাম। ঘটনা প্রবাহ আমার মনে প্রশ্ন তৈরি করছে, কিন্তু তার উত্তর পাওয়ার কোনো উপায় নেই। প্ল্যাটফর্মে যখন বাড়ির মালিকের কাছ থেকে চাবিটা নিচ্ছিলাম, তখন জিজ্ঞাসা করেছিলাম এই বাড়ির ভৌতিক ঘটনার বিষয়ে। ভদ্রলোক কিছুই বলেননি, এক প্রকার বিষয়টা এড়িয়ে গেছেন। গত দুদিন ধরে ঘটে চলা ঘটনাগুলো আমার মনে স্পষ্ট ধারণা তৈরি করেছে যে এখানে কিছু একটা রয়েছে, এবং তা যে অতিলৌকিক কিছু
তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আজও মাঝরাতে শুরু হলো অস্বস্তিকর অনুভূতি। তবে আজ আমি মনস্থির করেছিলাম, অনুভূতি যেমন হোক চুপচাপ শুয়ে থাকব। প্রাথমিকভাবে যখন অস্বস্তিকর অনুভূতি শুরু হলো, তখন চোখ বন্ধ করেই ছিলাম। তবে আচমকা একটা শব্দে একরকম বাধ্য হলাম উঠে পড়তে। অন্ধকারে যেমনটা মনে হলো, তাতে সম্ভবত কাঠের চেয়ারটা কেউ মেঝের উপর থেকে টেনে সরিয়েছে। ঘরের ভিতরে ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। বিছানা ছেড়ে উঠে অন্ধকারে হাতড়ে ঘরের আলোটা জ্বালালাম। আলোয় ঘরের ভিতরটা স্পষ্ট হতে যা চোখে পড়ল, তাতে আমার সারা শরীরে বরফ শীতল শিহরণ অনুভব করলাম। দেখলাম অন্ধকারে যা অনুমান করেছিলাম তা ঠিক। চেয়ারখানা টেবিলের তলায় কিছুটা ঢুকিয়ে রাখা ছিল, এখন সেটা সেভাবে নেই। ওখান থেকে বেশ কিছুটা সরিয়ে এনে বিছানার দিকে ফিরিয়ে রাখা। এবং তার চেয়েও আশ্চর্য ব্যাপার, চেয়ারটা পিছনের দুই পায়ার উপরে মৃদু মৃদু দুলছে, যেন ওটার উপরে কেউ একজন বসে রয়েছে। যে বসে রয়েছে সে তার পায়ের উপরে ভর দিয়ে ওইভাবে চেয়ারখানাকে দোলাচ্ছে। কিন্তু যে দোলাচ্ছে সে অদৃশ্য। এমন অসম্ভব দৃশ্য দেখা সত্ত্বেও এগিয়ে গেলাম চেয়ারটার দিকে, উদ্দেশ্য ওটাকে সরানো। কিন্তু দোলায়মান চেয়ারটাকে ধরতে অনুভব করলাম ওটা অসম্ভব ভারী। একজন মানুষ ওটার উপরে বসে থাকলে যেমনটা হবে ঠিক তেমন। চেয়ার তখনও একইভাবে দুলে চলেছে। ঘরের আলোটা ঠিক এই সময় আবার দপ দপ করতে লাগলো। আমি মনে সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলাম, কে আপনি? নিস্তব্ধতায় কোনো বিরাম নেই। দুলায়মান চেয়ারটা এক ঝলক দেখছি, পর মুহূর্তে অন্ধকারে মিশে যাচ্ছে। হঠাৎ করেই একটা শব্দ হয়ে চেয়ারখানা স্থির হয়ে গেল এবং সেই অস্থির আলো আধারিতে কানে ভেসে এলো পরিচিত অট্টহাসির শব্দ, যে শব্দ আমি শুনেছিলাম গত রাতে। এরপর চেয়ারখানা মেঝেতে ঘষতে ঘষতে সরে যেতে লাগলো টেবিলের কাছে। ঠিক এমন সময় টের পেলাম মেঘের গুরু গুরু শব্দ। পরক্ষণে ঘরের আলোটা সম্পূর্ণ নিভে গেল। এবার সেই অন্ধকারে খট করে একটা শব্দ হলো দরজার দিক থেকে। বুঝলাম দরজাটা কেউ খুলে ফেলল। তবে কি সেই অদৃশ্য অশরীরী যে এতক্ষণ চেয়ারে বসেছিল সে আমায় বাইরে ডাকছে? চললাম দরজার দিকে। দরজা পার করে এসে দাঁড়ালাম বাইরের খোলা আকাশের নিচে। আকাশে তখন মেঘের ভিড়। মেঘের ঘর্ষণে
আকাশে ফুটে উঠছে আলোর চাবুক, ভেসে আসছে গম্ভীর গুরু গুরু শব্দ। কিন্তু এবার এবার আমি কোন দিকে যাব? ঠিক এমন সময় বিদ্যুতের এক ঝলক আলোয় চোখ গেল কুয়োটার কাছে। ওখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। মনে হলো গত রাতে যাকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম সে। এই অতিলৌকিক রহস্য উন্মোচনের নেশা এবং সেই সঙ্গে অদ্ভুত ঘোরাচ্ছন্ন ভাব আমায় নিয়ে চলল কুয়োটার দিকে। কিছুটা এগিয়ে আসার পর নিশ্চিত হলাম। দেখলাম সেই কালো চাদর মুড়ি দেওয়া মূর্তি কুয়োর কাছে দাঁড়িয়ে আছে। তবে সে আমার দিকে ফিরে নেই, বরং কুয়োটার দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। আকাশের গুরু গুরু শব্দ যেন আমার দ্রুত হয়ে চলা হৃদস্পন্দনের সঙ্গে মিশে আশঙ্কা রচনা করছে। ঠিক এমন সময় কিছু বুঝে ওঠার আগেই মূর্তিটা কুয়োতে ঝাঁপ দিল। জলের শব্দ কানে আসার সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির শীতল জল আমার শরীর স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই ঘোরাচ্ছন্ন ভাব বিদায় নিল। আমি সহসা সজাগ হয়ে উঠে বৃষ্টি থেকে বাঁচতে কুয়োর কাছে ছুটে গেলাম। এখানে উপরে ছাউনি আছে। হাতে করে টর্চটা আনিনি। অন্ধকারে ভিতরে তাকিয়ে বজ্রপাতের আলোয় স্থির কালো জল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বৃষ্টি ধরে আসার অপেক্ষায় চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। দেখতে দেখতে একসময় বৃষ্টি থামল। আমি ভেজা ঘাসের উপরে পা ফেলে ফিরে এলাম বাড়ির ভিতরে। সকালে অনেক দেরি করে ঘুম ভাঙল। এখানে এসেছিলাম নিজের জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করার জন্য। কিন্তু এখানে এসেও যে এমন অভিজ্ঞতা আমার হবে তা জানতাম না। কারণ এমন বাড়ির সম্পর্কে অনেক ক্ষেত্রেই দেখা যায় গুজব ছড়িয়ে বেড়ায় মানুষজন, যার পিছনে কোনো সত্যতা থাকে না। যাই হোক, এর পরের দিনটাই আমি ওই বাড়িতে ছিলাম। কারণ এভাবে রাতের পর রাত অস্বস্তিকর অনুভূতি নিয়ে বিনিদ্র কাটালে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এসেছিলাম লেখালেখি করব বলে। কিন্তু এই কদিনে বুঝতে পেরেছিলাম লেখার ক্ষমতা আমার নেই। বরং আমি যদি ঘটনাগুলো কোনো লেখককে বলি, সেক্ষেত্রে সে আরো গুছিয়ে বিষয়গুলো লিপিবদ্ধ করতে পারবে। আর তাছাড়া এই রাতে চোখের সামনে দেখেছিলাম এক বীভৎস ভয়ঙ্কর ঘটনা। সেসব সত্যি না মিথ্যা আমার জানা নেই। তবে ওই দৃশ্য দেখার পর ওখানে থাকার ইচ্ছা আমার ফুরিয়ে গেছিল। এই দিনটাও আগের দিনগুলোর মতো সকাল থেকে কেটেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে মাঝরাতের অস্বস্তিকর অনুভূতির অপেক্ষা করতে লাগলাম। কারণ আমি এই কদিনে নিশ্চিত হয়েছি প্রতি রাতেই আমায় এই যন্ত্রণা সহ্য করতে হবে এখানে থাকলে, এবং পরিস্থিতির ভয়াবহতা দিনে দিনে বৃদ্ধি পাবে। সেদিন মাঝরাতেও একই রকম অনুভূতির পুনরাবৃত্তি ঘটতে লাগল। শিরশিরে শীতলতা
আর সেই সঙ্গে কেমন অস্থির বদ্ধ ভাব ঘরের ভিতরে। গত রাতের মতো আজও একরকম জোর করেই চোখ বন্ধ করে শুয়ে থাকার চেষ্টা করলাম। গায়ের উপরে পাতলা একটা চাদর দিয়েছিলাম। একটু পরে অনুভব করলাম চাদরটা আমার শরীরের উপর থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে, যেন আমার পায়ের দিক থেকে সেটাকে কেউ টানছে। আমি যতবার সেটাকে টেনে গায়ের উপরে তুলছি, ততবার সেটাকে কেউ একটু একটু করে সরিয়ে নিচ্ছে। একরকম অধৈর্য হয়ে উঠে বসলাম। রীতিমতো রাগ হলো আমার। কিছুটা উচ্চ স্বরে বললাম, তুমি কে আমি জানি না, কিন্তু কি কথা আমার থমকে গেল। অনুভব করলাম আমার পিঠের দিক থেকে কাঁধের উপরে কেউ একটা হাত রেখেছে। সে হাত বরফের চেয়েও শীতল। কারো নিঃশ্বাসের প্রবাহ আমার ঘাড়ের কাছে এসে লাগছে। আমি অন্ধকারেই এক ঝটকায় পিছন ফিরলাম। সঙ্গে সঙ্গে সেই শীতল হাত আমার কাঁধের উপর থেকে সরে গেল। কিন্তু অন্ধকার হাতড়ে কাউকে পেলাম না। তাড়াহুড়ো করে আমার বালিশের পাশে রাখা টর্চটা খুঁজতে লাগলাম। একই সঙ্গে টর্চ এবং আরও একটা জিনিস আমার হাতের স্পর্শে অনুভব করলাম। বাঁ হাত দিয়ে জিনিসটাকে স্পর্শ করে মনে হলো কোনো মানুষের শরীর। আমার বিছানায় এক পাশে যেন সেই অজ্ঞাত মানুষ পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। টর্চটা ডান হাতে তুলে নিয়ে জ্বালালাম সেটা। আলো ফেলতে একরকম আটকে উঠে বিছানার উপরে কিছুটা পিছিয়ে গেলাম। দেখলাম অপরিচিত এক মহিলা পাশে একটা বালিশের উপরে মাথা রেখে শুয়ে আছে, আর তার ওপাশে খাটের ধারে দাঁড়িয়ে আছে সেই কালো চাদর মুড়ি দেওয়া মূর্তি। তার মুখখানা চাদরে প্রায় ঢেকে রয়েছে। শুধু একটি মাত্র জিনিস স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তার রুগ্ন লিকলিকে হাতে ধরা চকচকে ছুরিখানা। আচমকা সেই চাদর মুড়ি দেওয়া মূর্তি এক হাত দিয়ে ঘুমন্ত মহিলার নাক মুখ চেপে ধরল। ছটফট করতে লাগলো মহিলা, আর সঙ্গে সঙ্গে ডান হাতে ধরা সেই চকচকে ছুরিখানা দিয়ে পোঁজ দিল মহিলার গলায়। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। কয়েকবার নিষ্ফল ছটফটানির পর মহিলার শরীরখানা নিথর হয়ে গেল। এমন দৃশ্য চোখের সামনে দেখে আমার শরীর কেমন অসাড় হয়ে এলো। চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। হাত থেকে টর্চটা খসে পড়ল বিছানার উপরে। সেই আলোয় ঘোলাটে দৃষ্টিতে দেখলাম চাদর মুড়ি দেওয়া লোকটা মহিলার মৃত শরীরখানাকে অবিচল হাতে অবলীলায় কেটে টুকরো টুকরো করছে। রক্তে ভিজে উঠছে বিছানা, ছড়িয়ে পড়ছে নাড়ি ভুড়ি। আর সহ্য করতে পারলাম না এই দৃশ্য।
আমি জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখনও ঠিক করে আলো ফোটেনি। পূব আকাশে সাদাটে ভাব আসন্ন সকালের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। বলা বাহুল্য, সকালে উঠে আমি গত রাতের ঘটনার বিন্দুমাত্র চিহ্ন কোথাও খুঁজে পাইনি। তবে ওখানে থাকার আর সামান্যতম ইচ্ছা আমার ছিল না। জিনিসপত্র মোটামুটি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। দরজাটা বন্ধ করে একবার গেলাম সেই কুয়োটার কাছে। অতিলৌকিক ঘটনা এ বাড়িতে কোনো রহস্য লুকিয়ে রেখেছে, যার অনুরণন এখনো ঘটে চলে প্রতি রাতে। চলে যাচ্ছি ঠিকই, তবে রহস্যের মূল জানার আগ্রহ এখনো আমার মনে রয়েছে। রেল স্টেশনের কাছে এসে চাবিটা নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিয়ে একটা চায়ের দোকানে এসে বসলাম। সেখানেই এক ভদ্রলোকের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে বলতে ওই বাড়ি সম্পর্কে প্রশ্ন করলাম। ভদ্রলোক বললেন, ওই বাড়িটা সম্পর্কে আমরা যেটুকু জানি তা হলো বহু বছর আগে এক দম্পতি ওখানে বাস করত। তখন এইসব জায়গা আরো ফাঁকা ছিল। তা হঠাৎ করেই নাকি একদিন ভদ্রমহিলার মৃতদেহ টুকরো টুকরো অবস্থায় ওই বাড়ি থেকে উদ্ধার হয়। আর তারপরে এই ভদ্রমহিলার স্বামী অর্থাৎ ভদ্রলোকের মৃতদেহ পাওয়া যায় বাড়ির কুয়ো থেকে। শরীরগুলো পচে দুর্গন্ধ বেরোনোর পরেই মানুষজন টের পেয়েছিল। তারাই তারপর পুলিশকে খবর দেয়। পুলিশ যা বলে সেই অনুযায়ী সম্ভবত কোনো দুষ্কৃতী দুজনকে খুন করেছিল। উত্তরাধিকার সূত্রে যে আত্মীয় ওই সম্পত্তি পায়, সে কয়েকদিন পরে বিক্রি করে দিয়েছিল। শুনেছি তারপর আর কোনো হাত বদল হয়নি। সবাই বলে এখনো নাকি ওখানে ওই দুজনের আত্মা বাস করে। তবে বেশ সাজিয়ে গুছিয়ে রাখে লোকটা বাড়িখানাকে। মাঝে মধ্যে আপনার মতো দু একজন ভাড়া থাকতে আসে, এক দুদিন থেকে তারা চলে যায়। এখন সত্যি মিথ্যে কি সেটা আমার চেয়ে আপনি ভালো বলতে পারবেন। আপনি ওখানে কয়েকদিন কাটিয়েছেন। হ্যাঁ, কাটিয়েছি। তবে তাতে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার বলে কি লাভ। আমি তেমন কিছু অনুভব করিনি জানিয়ে সেখান থেকে বিদায় নিলাম। তবে আমার ধারণা, দৃঢ় বিশ্বাসও বলতে পারিস, কারণ সম্পূর্ণ ঘটনা আমি নিজেই তো প্রত্যক্ষ করেছি। ওই ভদ্রলোক নিজের স্ত্রীকে খুন করেছিল। অন্য কোনো দুষ্কৃতী এসে তাদের খুন করেনি। স্ত্রীকে খুন করার পরে সে নিজেও আত্মহত্যা করে এবং তারপর থেকে এখনো তাদের আত্মা ওখানেই বন্দী হয়ে আছে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প পানি গোবরার ভুতুড়ে ঘটনা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।